দেখো আজকের পাঠ্য বিষয় যেটা সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা জিনিসটা কি? স্থিতিস্থাপকতা জিনিসটা হচ্ছে এটাই, ধরো কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করার ফলে কি হতে পারে? সেটা দৈর্ঘ্য বেড়ে যেতে পারে, তার আয়তন পরিবর্তন হতে পারে, বা তার আকৃতি পরিবর্তন হতে পারে, অর্থাৎ যে কোনো ভাবে কিছু একটা পরিবর্তন আসতে পারে, তাই তো? এবারে পরিবর্তন যেটা আসে, কোনো বস্তুই সেটাকে মেনে নিতে চায় না, তারা কি করতে চায়? সেই অবস্থা থেকে ফিরে আসতে চায় পূর্বের অবস্থায়। এই যে ধর্মের জন্য কোনো বস্তু যখন তার আকার আকৃতি বা উভয়েরই যদি পরিবর্তন হয়, সেখান থেকে পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়, তাহলে সেই জিনিসটাকে বলা হয়, সেই ধর্মটাকে, বস্তুর সেই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। যেমন ধরা যেতে পারে, দেখো একটা দণ্ড নেওয়া হয়েছে, এই দণ্ডটা কি করা হলো? বল প্রয়োগ করা হলো। বল প্রয়োগ করার ফলে, এফ বল প্রয়োগ করার ফলে এর ধরো দৈর্ঘ্য বৃদ্ধি হলো এইখানে এতটা। এবার যদি আমি এই এফ বলটা এরপর আর প্রয়োগ না করি, এইখান পর্যন্ত যখন বিকৃত হয়ে গেল, এই জিনিসটাকে বলা হয় বিকৃতি, মানে যেটা পরিবর্তন হয় সেটাকে বিকৃতি বলা। তো এইখানে বিকৃত যে করা হলো, তারপর যদি আমি এফ বলটাও তুলে নিই, তাহলে বস্তুটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে চাইবে। তো যে ধর্মের জন্য কোনো বস্তু বাহ্যিক বল অপসারণ করা হলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়, সেটাকে কি বলা হয়? না, সেই জিনিসটাকেই বলা হয় কি? আমাদের স্থিতিস্থাপকতা। এবার এই স্থিতিস্থাপকতা কয়েকটা, এর সম্পর্কিত কয়েকটি তথ্য আমাদের একটু জেনে রাখা দরকার। এক নম্বর কি? এক নম্বর আমরা বলতে পারি যে বিভিন্ন পদার্থ থাকতেই পারে, এটা একটা পদার্থ, এটা একটা পদার্থ। এইবারে যদি বাইরের থেকে বল প্রয়োগ করা হয়, বাইরের থেকে বল প্রয়োগ করা হলে যে পদার্থটা, বাইরে থেকে বল প্রয়োগ করা এ আর বি পদার্থের মধ্যে যে পদার্থটা মানে এর অবস্থার পরিবর্তনে বেশি বাধা দেয়, তার স্থিতিস্থাপকতা বেশি। যেমন আমরা বলতে পারি যে এ পদার্থটা যেটা আছে, এইটা যদি ধরো ইস্পাত হয়, এটা ইস্পাত, আর বি পদার্থটা যেটা, এইটা যদি হয়ে যায় রাবার, তাহলে দেখা যায় যে বল প্রয়োগ করে একটা ইস্পাতের দণ্ডকে বিকৃত করা যতটা কঠিন, তুলনামূলকভাবে বল প্রয়োগ করে একটা রাবারকে টেনে বিকৃত করা সেটা অনেক সহজ। তাহলে বলা যেতে পারে ইস্পাতের স্থিতিস্থাপকতাটা যেটা হচ্ছে রাবারের তুলনায় বেশি। অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি যে যে জিনিসটা, ঠিক আছে, বেশি বাধা দিচ্ছে তার স্থিতিস্থাপকতা বেশি। এইটা হচ্ছে এক নম্বর। দু নম্বর যেটা, দু নম্বরটা দেখি। দু নম্বরে আমরা একটা জিনিস বলতে পারি যে যদি কোনো একটা ধাতু, যে ধাতুর তৈরি দণ্ড বা কোনো বস্তু, সেই ধাতুটা পিওর না হয়ে, অর্থাৎ সেই ধাতুটার মধ্যে যদি কিছু অপদ্রব্য থাকে, যদি ধাতু যেটা আছে, ধাতুর সঙ্গে যদি অপদ্রব্য যুক্ত থাকে, এটা যদি যুক্ত থাকে, তাহলে কি হবে? না, স্থিতিস্থাপকতাটার পরিবর্তন হয়। এই ধাতুর যা স্থিতিস্থাপকতা আছে সেটা পরিবর্তিত হবে। তিন নম্বর কি? না, একটা ধাতুকে যদি বারবার বিকৃত করা হতে থাকে, অর্থাৎ ধরো একটা দণ্ড নিয়েছি, সেটাকে বারবার টানছি, আবার ছেড়ে দিচ্ছি, সে ফিরে আসছে, আবার টানছি, আবার ছেড়ে দিচ্ছি, সে ফিরে আসছে, আবার টানছি, আবার ছেড়ে দিচ্ছি, সে ফিরে আসছে। এইভাবে যদি বারবার বারবার ওকে বিকৃত করা হয়, তাহলে এক সময় এর মধ্যে কি আছে? একটা ক্লান্তি চলে আসে। এই ক্লান্তিটাকেই বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি বা স্থিতিস্থাপক অবসাদ। স্থিতিস্থাপক ক্লান্তি বা স্থিতিস্থাপক অবসাদ, এইটা যদি চলে আসে, সেক্ষেত্রে কি হয়? না, স্থিতিস্থাপকতাটা কমে যায়।
এই ক্ষেত্রে যখনই ক্লান্তি চলে আসে তখন সেই পদার্থের স্থিতিস্থাপকতাটা কি হয় না কমে যায়। হ্যাঁ, স্থিতিস্থাপকতাটা কমে যায়। ঠিক আছে, অপদ্রব্য মেশালে সেটার ক্ষেত্রে আমরা পরিবর্তিত হয় বলি একটাই কারণে, কারণ সেক্ষেত্রে পরিবর্তন বিভিন্ন রকম হতে পারে, বৃদ্ধি বা হ্রাস দুটোই হতে পারে, সেটা নির্ভর করবে কি মেশানো হয়েছে তার উপর। 4 নম্বর কি বলা যেতে পারে, যে যদি কোমলায়ন করা হয়। কোমলায়ন জিনিসটা কি না, কোনো একটা ধাতুকে একটা নির্দিষ্ট উষ্ণতার থেকে বেশি উষ্ণতায় উত্তপ্ত করে তারপর যদি ধীরে ধীরে ঠান্ডা করা হয় তখন সেই ঘটনাটাকে বলা হয় কোমলায়ন। সেই কোমলায়ন করলে কি হচ্ছে না, কোমলায়ন যদি করা হয় তাহলে স্থিতিস্থাপকতা এটার ক্ষেত্রেও কমে। এটার ক্ষেত্রেও কমে যায়। তাহলে এই জিনিসগুলো আছে। এছাড়া আমরা কি বলতে পারি, এছাড়া উষ্ণতার উপরে কি হয় নির্ভর করে, উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতিক বলা যেতে পারে। অর্থাৎ কি হচ্ছে না, যদি উষ্ণতা বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি স্থিতিস্থাপকতা হ্রাস, আবার বিপরীতটা হবে উষ্ণতা হ্রাস পেলে স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাবে, এটাও হবে। কিন্তু এর কি কোনো ব্যতিক্রম নেই? ব্যতিক্রম আছে। একটা কি না, ব্যতিক্রম যেটা আছে সেটা হচ্ছে কি, এর ব্যতিক্রম হচ্ছে ইনভার। যদি ইনভারের দণ্ড নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ইনভারের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করো বা হ্রাস করো, দুটোর উভয় ক্ষেত্রে কি হয়, তার স্থিতিস্থাপকতার কোনরূপ পরিবর্তন হয় না। তাহলে এই বিষয়গুলো গেল স্থিতিস্থাপকতা সম্পর্কিত। এইবারে স্থিতিস্থাপকতার ব্যাপারে যেটা আসছে, যে কয়েকটি বস্তু সম্পর্কে তার কাকে বলে, অর্থাৎ সংজ্ঞা টাইপেরই বলতে পারো, সেই জিনিসটা জানতে হবে। কি কি আছে না, প্রথম আমরা বলতে পারি 1 নম্বর যেটা, সেটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলা হচ্ছে না, পূর্ণ দৃঢ় বস্তু হচ্ছে যে কোন বস্তু, তাতে যদি বাহ্যিক বল, যেটা বাহ্যিক বল, এই যে এফটা, এটা যদি যে কোনো পরিমাণ প্রয়োগ করা হয়, এটা যে কোনো পরিমাণ যদি প্রয়োগ করা হয়, তাতেও যদি বিকৃতিটা কি হচ্ছে না, বিকৃতি এটা যদি শূন্য হয়, ঠিক আছে, তাহলে শূন্য যদি হয় তাহলে সেটার ক্ষেত্রে কি চলে আসছে, সেই বস্তুটাকে কি বলা হচ্ছে আমাদের না, পূর্ণ দৃঢ় বস্তু। যে কোনো পরিমাণে বল প্রয়োগ করা হোক কিন্তু বিকৃতি হবে না, সেটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। বাস্তবে এরকম বস্তুর অস্তিত্ব নেই বললেই চলে, তবুও আমরা হিরে, ঠিক আছে, হীরা ও কাঁচ, এই দুটোকে মোটামুটি কি করতে পারি না, এই পূর্ণ দৃঢ় বস্তুর কাছাকাছি ধরতে পারি, ঠিক আছে, যদিও বাস্তবে কিন্তু হয় না বললেই চলে। 2 নম্বর যেটা হচ্ছে, 2 নম্বরটা কি আমরা বলতে পারি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এটা কখন হচ্ছে না, দেখো এক্ষেত্রে যদি বাহ্যিক বল প্রয়োগ করা হলো, ধরো এটা ছিল যখন
F সমান 0, অর্থাৎ বাহ্যিক বল যখন শূন্য তখন ছিল এই দৈর্ঘ্য, যখন বাহ্যিক বল F তখন এইটা ধরো এখান থেকে এত বড় হয়ে গেছে, যখন F ইকুয়ালস টু F, যে কোনো একটা মান। এবারে আবার আমি যদি বাহ্যিক বলটা শূন্য করে দিই, সেক্ষেত্রে যদি এইটা আবার আমার এই এতটুকুর মধ্যেই ফিরে আসে, অর্থাৎ এর সাথে এই প্রথমটা যেটা আর এটা যেটা তৃতীয়টা, এই দুটো যদি 3 সমান যদি 1 হয়, অর্থাৎ যদি একদম সম্পূর্ণরূপে এটা পূর্বের অবস্থায় ফিরে আসে, তখন সেটাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। ঠিক আছে, এরপরে দেখো এই যে বলটা প্রয়োগ করছি, অনেক বস্তুই আছে, প্রায় সমস্ত বস্তুই বলা যেতে পারে বলটা প্রয়োগ করা, কিছুটা বল প্রয়োগ করে ছেড়ে দিলে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু এই বলটার মানটা যদি ক্রমাগত বৃদ্ধি করতে থাকি, তাহলে কি হবে না, একটা নির্দিষ্ট মানের বলের পর ওরা আর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না। সেই নির্দিষ্ট মানের বলটা যেটা, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা, এটা দেখো স্থিতিস্থাপক সীমাটা কি না, বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন উপাদানের জন্য বিভিন্ন, যে এটা তার নির্ভর করছে কার উপর না, যে পদার্থ দিয়ে তৈরি, যে পদার্থটাকে বিকৃত করা হচ্ছে তার উপাদানের উপর। যদি সেই উপাদানটা বিভিন্ন হবে তখন তাদের স্থিতিস্থাপক সীমাটাও বিভিন্ন হবে। রাবারের ক্ষেত্রে যা স্থিতিস্থাপক সীমা হবে সেটা ইস্পাতের ক্ষেত্রে হবে না, দুটোর জন্য আলাদা হবে। ঠিক আছে, তাহলে এই গেল স্থিতিস্থাপক সীমা। এরপরে এখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি, অর্থাৎ যদি বলটা স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে, তাহলে আমরা কি বলতে পারি যে প্রত্যেকটা বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ এই পর্যন্ত ফিরে আসবে। কিন্তু বলটা যদি স্থিতিস্থাপক সীমার থেকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু কোনো বস্তুই আর ফিরে আসবে না। ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে বলা যেতে পারে প্রত্যেকটা বস্তুই আমাদের পূর্ণ স্থিতিস্থাপক হিসেবে চলে আসে। এরপর যেটা আছে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বা পূর্ণ প্লাস্টিক বস্তু। ঠিক, অস্থিতিস্থাপক বস্তু বা পূর্ণ প্লাস্টিক বস্তু কাকে বলা হচ্ছে না, দেখো কোনো একটা বস্তু, এটা 3 নম্বর, কোনো একটা বস্তুকে যদি বিকৃত করা হয়, F equals to 0 ছিল, এইটাকে F বল প্রয়োগ করার ফলে এটা হয়ে গেল F equals to F এখানে হলো। এরপর আমি যদি F সমান 0 করে দিই, সে যদি এই অবস্থাতেই থেকে যায়, অর্থাৎ F টাকে 0 করলো, সে যেখানে ছিল সেখানে থেকে গেল, আর কিন্তু ফিরে এলো না, তাহলে এটাকে পূর্ণ প্লাস্টিক বা পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বলা যায়। এছাড়া 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আংশিক স্থিতিস্থাপক বস্তু। আংশিক স্থিতিস্থাপক বস্তু, এটা কি হচ্ছে না, আংশিক স্থিতিস্থাপক বস্তু কাকে বলছে না, যদি বল প্রয়োগ করার ফলে এইটা এখানে F equals to 0 তে ছিল, বল প্রয়োগ করা হলো F equals to F, একটা বল প্রয়োগ করা, তার জন্য এতটা বিকৃত হলো। এইবার তুলে নেওয়ার পর পুরোটা না ফিরে এলেও কিছুটা অন্তত কমে এসছে, ফিরে আসার চেষ্টা করেছে কিছুটা, সেটাকে বলা হয় আংশিক স্থিতিস্থাপক বস্তু। প্রায় সমস্ত বস্তুকে আমরা আংশিক স্থিতিস্থাপক বস্তু হিসেবে বলতে পারি। এবার আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে বিকৃতি। বিকৃতিটা কি? বিকৃতিটা বলা হচ্ছে যে প্রাথমিক যে আকার, আয়তন বা আকৃতি কোনো একটা বস্তুর আছে, তার সাপেক্ষে বল প্রয়োগ করার জন্য যেরকম যে আনুপাতিক পরিবর্তন হয়, সেটাকেই বলা হয় বিকৃতি। বাহ্যিক বল প্রয়োগ করার ফলে যদি এল দৈর্ঘ্যের একটা বস্তু থাকে, ক্যাপিটাল এল, বাহ্যিক বল প্রয়োগ করার ফলে কি হলো না, এটা আরো স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধি পেল, এইটুকু, এটা তো ক্যাপিটাল এল আছে, এখানে এটা কি হলো
এখানে যখন F ইকুয়ালস টু 0 ছিল এটা, এখানে F ইকুয়ালস টু F। বল প্রয়োগ করার ফলে কি হলো, এটা স্মল l বৃদ্ধি পেল। তাহলে এখানে আনুপাতিক বৃদ্ধি কত হলো, L বাই L। তাহলে এইটাকে বলা হয় একটা বিকৃতি। একই রকম ভাবে আমরা বলতে পারি, মনে করো কোনো একটা আয়তন নিচ্ছি, এই আয়তনটা বৃদ্ধি পেল। তো ধরো এখানে আয়তন ছিল আগে কত, v, আর এই বড় আয়তনটা কত হলো, v প্লাস স্মল v, অর্থাৎ বৃদ্ধি কত হলো, স্মল v। তাহলে সেক্ষেত্রে বৃদ্ধি স্মল v বাই আগের আয়তন, এটাকেও বলা যেতে পারে একটা বিকৃতি। যখন বল প্রয়োগ করার ফলে শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি বা হ্রাস হয়, তখন আমরা যেটা পাচ্ছি এই দৈর্ঘ্যের বৃদ্ধি বা হ্রাস বাই প্রাথমিক দৈর্ঘ্য, এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। এটা যখন আয়তনের যে বিকৃতি হচ্ছে সেটাকে বলা হয় আয়তন বিকৃতি। ঠিক আছে, তাহলে যখন শুধু দৈর্ঘ্য বরাবর বিকৃতি হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, আর যখন আয়তনের বিকৃতি হচ্ছে তখন সেটা বলা হচ্ছে আয়তন বিকৃতি। এরপর আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে পীড়ন। পীড়নটা কি না, বাইরে থেকে বল প্রয়োগ করা হলো একটা বস্তুতে, প্রথমে F ছিল, F0, তখন এটা, যখন F সমান F করে দিচ্ছি তখন হচ্ছে এইটা। এইবার এইটা আবার ফিরে আসতে চাইছে, তো তাহলে এ আবার যদি পুনরায় আগের অবস্থায় ফিরে আসে, তাহলে সেই ফিরে একে আনছে কে এই আগের অবস্থায়। নিশ্চয়ই এই বাহ্যিক বলটা প্রয়োগ করার সাথে সাথে এইখানে ভেতরের দিকে এর বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল, যেটা আভ্যন্তরীণ বল, এই পদার্থটার ভেতরেই একটা সৃষ্টি হচ্ছে। তাহলে এই অভ্যন্তরে উদ্ভূত প্রতিক্রিয়া বল হচ্ছে এইটা, যেটা হচ্ছে কি বাহ্যিক বলের সাথে সমান। তাহলে এই উদ্ভূত প্রতিক্রিয়া বল বস্তুটার প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে যতটা উদ্ভূত প্রতিক্রিয়া বল হয় সেটাকে বলা হয় পীড়ন। অর্থাৎ আমরা কি বলতে পারি না, পীড়ন সমান কি হচ্ছে না, উদ্ভূত প্রতিক্রিয়া বল বাই কি হচ্ছে বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এইটা হচ্ছে পীড়ন। এইবার কিন্তু পীড়নের যখন আমরা পরিমাপ করি বা অঙ্কের ক্ষেত্রে যখন ব্যবহার করব, সেই ক্ষেত্রে কি করব, আমরা তো প্রতিক্রিয়া বলটা এমনি আলাদাভাবে মাপতে পারি না কোনো কিছু, সেই জন্য কি, আর কিন্তু আমরা জানি যে প্রতিক্রিয়া বলটা কি হয়, প্রযুক্ত বলের সমান এবং বিপরীত। তাই সেই ক্ষেত্রে আমরা পীড়ন কিন্তু বাহ্যিক এটা প্রযুক্ত বল হিসাবেও নিই, প্রযুক্ত বল উপরে বাই নিচে এই জিনিসটাই চলে আসছে এখানে বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অর্থাৎ উদ্ভূত প্রতিক্রিয়া বলের জায়গায় আমরা প্রযুক্ত বলটা নিই, কিন্তু পীড়ন হলো উদ্ভূত প্রতিক্রিয়া বল বাই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যদিও তার পরিমাপটা আমরা প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল করেও করে থাকি। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি যে কোনটা মৌলিক, বিকৃতি না পীড়ন, অর্থাৎ কোনটা আগে এবং কোনটা পরে। তাও পীড়ন আমরা যতই পরিমাপ করে থাকি প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, কিন্তু আসলে পীড়নটা কি, উদ্ভূত প্রতিক্রিয়া বল বাই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।
এবার প্রতিক্রিয়া বলটা উদ্ভূত হবে কখন? যখন এই অবস্থায় ছিল তখন কি কোনো প্রতিক্রিয়া বল ছিল না, তাহলে আগে এখানে বিকৃত করা হলো, এই বলটা প্রয়োগ করে টানা হলো, বিকৃত করা হলো বলেই এখানে প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হয়েছে। তাহলে আগে বিকৃতিটা হচ্ছে, তারপর প্রতিক্রিয়া বলটা ওই বিকৃতির জন্য সৃষ্টি হচ্ছে। তাহলে আগে কে হচ্ছে? বিকৃতি, অর্থাৎ বিকৃতিটাই হচ্ছে কি এখানে মৌলিক। পীড়নটা বিকৃতির উপর নির্ভরশীল, বিকৃতি হলে পীড়ন সৃষ্টি হবে, বিকৃতি না হলে পীড়নটা সৃষ্টি হবে, অর্থাৎ বিকৃতিটা মৌলিক। এইবারে যখন কোন বস্তুর মধ্যে অনুদৈর্ঘ্য বিকৃতি হবে তখন বস্তুর মধ্যে যে পীড়ন হবে সেটাকে আমরা বলি কি? অনুদৈর্ঘ্য পীড়ন। আর যদি বস্তুর আয়তন বিকৃতি হয় তখন বস্তুর মধ্যে যে পীড়নটা সৃষ্টি হয় তখন সেটাকে আমরা বলি আয়তন পীড়ন। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস আমরা জানতে পারি, সেটা হচ্ছে কি না, পীড়নেরই যেটা পীড়নটা আমরা বললাম যে উদ্ভূত প্রতিক্রিয়া বল বাই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে যদি কোনো একটা বস্তু এই রকম একটা তলের উপর সোজা ভাবে এরকম চাপ দেয় তবে তার প্রতিক্রিয়াটা সোজা উপরের দিকে হয়, লম্ব প্রতিক্রিয়া। কিন্তু কোনো একটা তলে যদি ধরে নেওয়া যায় কি যে চাপটা এইভাবে দেওয়া হচ্ছে, বলটা এইভাবে প্রয়োগ করা হচ্ছে, তাহলে তার জন্য এইটা হচ্ছে কি না প্রযুক্ত বল। তাহলে এর অপোজিট ডিরেকশনে এটা হবে কি প্রতিক্রিয়া। তাহলে এটা যদি প্রতিক্রিয়া হয় তাহলে এই প্রতিক্রিয়াটাকে তো আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো, একটা কি, একটা এই দিকে আর একটা এই দিকে এরকম ভাবে নিতে পারি। তো এই দুটোকে আমি এখানে না দেখিয়ে এইখানে দেখিয়ে দিচ্ছি এইভাবে, আর এইখানে দেখিয়ে দিচ্ছি। এইটাকে দেখালাম এই যে এইটা 1 নম্বর যেটা সেটা দেখালাম এখানে 1 নম্বর, এটা 2 নম্বর, সেটাকে এইখানে আমি নম্বর। এই 1 নম্বরটা এই প্রতিক্রিয়া যেটা, এই প্রতিক্রিয়া বলটা এই তলের উপর লম্বভাবে কাজ করছে, তাই এটা অভিলম্বের দিকে কাজ করছে, সেই জন্য এটাকে বলা হয় অভিলম্ব পীড়ন। এই বলটার জন্য যে পীড়ন সৃষ্টি হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটার জন্য সেটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে অভিলম্ব পীড়ন। আর এই বলটা তলের সঙ্গে স্পর্শক বরাবর আছে, সেজন্য এটাকে স্পর্শকীয় পীড়ন বা কৃন্তন পীড়ন বলা হয়। এটাকে বলা হয় স্পর্শকীয় পীড়ন বা কৃন্তন পীড়ন। এটাকে এটা হলো অভিলম্ব পীড়ন, এটা হলো কৃন্তন পীড়ন। দেখো এর পরের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে কি অসহ ভার ও অসহ পীড়ন। অসহ ভার ও অসহ পীড়ন এটা কখন আসছে? ধরো একটা তার বা কোনো কিছু জিনিস আছে, যার নিচে একটা এরকম চাকতির মতো কোনো একটা জিনিস রাখলাম, যার উপর আমি কিছু ওজন চাপাতে পারবো। এইবারে এই তারটা এখানে ফিক্স করা আছে, এরপর এই জায়গায় যদি আমি ওজন চাপাতে শুরু করি তাহলে একটা ওজন চাপালে কি হবে, এর কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে, আরো একটু কিছুটা চাপিয়ে দিই ওজন, তাহলে কি হবে, আরো কিছু দৈর্ঘ্য বৃদ্ধি হবে। এইভাবে ওজন যত চাপাতে থাকবো দৈর্ঘ্য বৃদ্ধি হতে থাকবে। কিন্তু একটা সময় আসবে যখন আরো কিছু ওজন যেটা চাপাচ্ছি যা আছে তার থেকে আর সামান্য ওজন বেশি চাপালেই কি হচ্ছে না, এই তারটা ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। এই তারটা ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। এই যে পরিমাণ ওজন চাপানো হলেই মিনিমাম
ন্যূনতম যে পরিমাণ ওজন চাপানো হলে তারটা ছিঁড়ে যায় বা ভেঙে যায়, বা যে কোনো বস্তুই ছিঁড়ে যায় বা ভেঙে যায়, সেই ন্যূনতম ভার বা ওজনটাকেই বলা হয় অসহ ভার। ওই পদার্থের ক্ষেত্রে, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হবে। এবং এই যে অসহ ভার যখন চাপানো হলো, সেই অবস্থাতে এই যে বস্তুর মধ্যে যে পীড়ন সৃষ্টি হলো সেটাই হলো অসহ পীড়ন। অসহ ভার চাপানো অবস্থাতে যে পীড়ন সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে অসহ পীড়ন। এরপর আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্রটা কি হচ্ছে না, স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কি আসছে না, পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়নটা হচ্ছে বিকৃতির সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। এই ধ্রুবকটিকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই যে ধ্রুবকটা, যেটা পীড়ন বাই বিকৃতি, এটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণ। তাহলে এখান থেকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা কি দিতে পারি না, বিকৃতি যদি 1 হয়, এইটা যদি 1 হয়ে যায় তাহলে পীড়ন সমান স্থিতিস্থাপক গুণাঙ্ক। অর্থাৎ একক বিকৃতির জন্য যে পীড়ন সৃষ্টি হয় সেটাই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখানে স্থিতিস্থাপক গুণাঙ্ক কার কার উপর নির্ভর করে না, একটা হচ্ছে পদার্থের প্রকৃতির উপর, পদার্থের প্রকৃতির উপর এটা নির্ভর করে। আর একটা কি না, উষ্ণতার উপর নির্ভর করে কিছুটা। তো উষ্ণতার উপর কি হবে, উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ উষ্ণতা যদি বাড়ে তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কমবে, উষ্ণতা কমলে স্থিতিস্থাপক গুণাঙ্ক বাড়বে। ঠিক আছে, তাহলে বলতে পারা যায় উষ্ণতার সঙ্গে কি হচ্ছে, এটা মানে 1 বাই এখানে আসছে স্থিতিস্থাপক। এটাকে এইভাবে লেখাটা ভালো। স্থিতিস্থাপক গুণাঙ্ক ব্যস্ত সম্পর্ক উষ্ণতার সঙ্গে। অর্থাৎ উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপক গুণাঙ্ক কমবে, উষ্ণতা কমলে স্থিতিস্থাপক গুণাঙ্ক বাড়বে। স্থিতিস্থাপক গুণাঙ্কগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম নাম দেওয়া হয়। যেমন একটা বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। কখন বলা হচ্ছে না, কোন বস্তুর মধ্যে বল প্রয়োগ করার জন্য যদি তার শুধু দৈর্ঘ্যের বিকৃতি হয়, অর্থাৎ কি না অনুদৈর্ঘ্য বিকৃতি হয়। এটা এল ছিল, তাহলে এখানে স্মল এল বিকৃতি হয়েছে এফ বল প্রয়োগ করার ফলে। এই যে তার বা যাই কিছু না হয়েছে, এর যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা এ নিই, তাহলে সেক্ষেত্রে এই তারটার ক্ষেত্রে এল বিকৃতি শুধু দৈর্ঘ্য বরাবর বিকৃতি, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। এবং পীড়নটা কি হবে, এই বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা হবে অনুদৈর্ঘ্য পীড়ন, কারণ অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য সেই পীড়নটা উদ্ভূত হচ্ছে। তাহলে ইয়ং গুণাঙ্ক y সমান আমরা কি লিখতে পারি না, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এটা লেখা যেতে পারে কি, অনুদৈর্ঘ্য পীড়নটা হচ্ছে F বাই A, আর
এইদিকে লিখে দিই, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে F বাই A L বাই L, তাহলে এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। এবার দেখা যাক যদি সমপ্রস্থচ্ছেদের একটা দণ্ড, সেই দণ্ডটাকে যদি আমরা কোন একটা দৃঢ় অবলম্বনের সাথে এখানে আটকে এটাকে এভাবে ঝুলিয়ে দিই, তাহলে এর তো একটা ওজন আছে। তারগুলো যেগুলো নিচ্ছিলাম সেগুলো আমরা ওজন ধরছিলাম না যে তারটা কিছু আছে, তাই তার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম করছিলাম। কিন্তু এই ক্ষেত্রে যেটা আছে তার নিজস্ব ওজনের জন্য ওই তারের ক্ষেত্রে কি হচ্ছিল, আমরা তার যখন নিচ্ছিলাম সেই তারের এক পর একটা বল প্রয়োগ করছিলাম এখানে, সেই বলের জন্য হচ্ছিল। কিন্তু এই তারের ক্ষেত্রে যদি বল প্রয়োগ করতে না হলে, আমরা বল না প্রয়োগ করা হলে এর ওজনের জন্য আমরা কিছু ধরছিলাম না, ধরে নিচ্ছিলাম এর ওজনটা খুবই কম, অর্থাৎ তার জন্য এর কোনো সেরকম পরিবর্তন হবে না দৈর্ঘ্যে। কিন্তু এখানে এরকম যদি একটা মোটা কোনো কিছু জিনিসকে এরকম ভাবে ঝুলিয়ে দেওয়া হয় এখান থেকে, তাহলে তার তো একটা ওজন আছে, যথেষ্ট ওজন। সেই ওজনের জন্য কি হবে না, এই ওজনের জন্য এর একটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে। ধরে নি যদি যে এর দৈর্ঘ্য বৃদ্ধিটা যদি সেরকম আমি ধরে নিচ্ছি যে সামান্য একটু হচ্ছে, যেটা কি না আমি স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধি করছি। এবার এই বস্তুর যে ওজনটা, সেই ওজনটাকে আমি যদি বস্তুর ওজনটাকে আমি ধরি m, তাহলে mটা কত হবে, mটা হবে এর আয়তন ইনটু ঘনত্ব। তাহলে এর আয়তনটা কত, এর আয়তনটা হচ্ছে l ইনটু a, দৈর্ঘ্য ইনটু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা l দৈর্ঘ্যের একটা দণ্ড নিয়েছি, তার দৈর্ঘ্য ইনটু a প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা, সেটা হচ্ছে এর আয়তন ইনটু ঘনত্বটাকে আমি রো ধরে নিই, তাহলে l a রো, এটা হচ্ছে এর ভর। এবার এই ভরটা কোথায় কাজ করবে না, যেটা বস্তুর ভার কেন্দ্র সেটা হবে কি এই বস্তুর মাঝখানে, এই মাঝখানে এটা কাজ করবে, এই মাঝখানটাতে এই ভরটা কাজ করবে। তাহলে এই মাঝখানের বিন্দুটা এখান থেকে দৈর্ঘ্য কত, এই পুরোটা l হলো এটা l/2, তাহলে l/2 দৈর্ঘ্যে এটা কি হচ্ছে না ওজনটা নিচের দিকে কাজ করছে, সেই ওজনটা হচ্ছে কত mg। এই বলটার জন্যই এখানে কি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। আগে যে বলটা ছিল সেই বলটা আমরা এখানে কি হচ্ছে যেটা একটা প্রয়োগ করছিলাম, হ্যাঁ এখানেও যদি একটা m ভরের বস্তু নিই তাহলে সেই বলটা F = mg আসবে, সেটা কিন্তু এইখানে mg এর যেটা আমরা এখানে mg চাপাচ্ছিলাম, একটা কোনো বস্তু চাপাচ্ছিলাম m ভরে, এইখানে কোনো কিছু চাপানোর প্রয়োজন নেই। এখানে কি হচ্ছে শুধুমাত্র এই বস্তুটার যে ওজন তার জন্য। তাহলে এই বস্তুটার ওজনের জন্য যদি দৈর্ঘ্য বৃদ্ধিটা স্মল l হয়, তাহলে কি ধরবো, যেহেতু ভার কেন্দ্রটা এখানে l/2 দূরত্বে, তাহলে আমরা ধরবো এই l/2 দূরত্বটারই দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের বিকৃতিটা কি হচ্ছে, বিকৃতি যেটা আসছে সেই বিকৃতিটা আসছে স্মল l/l/2, এটা আসছে বিকৃতি। আর পীড়নটা কি আসছে, পীড়নটা আসছে F/A, F ইকুয়ালস টু কি হচ্ছে mg, তাহলে এটা হিসেবে আমরা বলতে পারি কি mg/A। তাহলে এইখান থেকে আমরা ইয়ং গুণাঙ্ক কি লিখতে পারি, এটা ইয়ং গুণাঙ্ক লিখতে পারি F/A, আর এখানে এখানে l/2, তাহলে f এর জায়গায় এটা আমি বসিয়ে দিচ্ছি কি mg/A, নিচে l/l/2। তাহলে এটা যদি পুরোপুরি আমরা তুলে দিই তাহলে কি চলে আসবে, এখানে mg/A নিচে, উপরে l/2, নিচে স্মল l, তাহলে টোটাল চলে আসবে কি mg ক্যাপিটাল l/2A স্মল l, এটা চলে আসবে। তাহলে এই জায়গা থেকে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার থেকে যদি আমরা বার করতে চাই, এখানে ইকুয়েশনটা হচ্ছে y সমান mg ক্যাপিটাল L/2A স্মল l, তাহলে এখান থেকে স্মল l যদি বার করি কি চলে আসবে mg ক্যাপিটাল L/2A y।
এবার এমটা কত আমাদের এল এ রো, তাহলে এইখান থেকে এটাকে যদি বসিয়ে দিই এল এ রো জি এল বাই 2 এ ওয়াই, এ এ কেটে যাবে, সেক্ষেত্রে কত চলে আসবে এল স্কয়ার রো জি বাই 2 ওয়াই। এইটা কি আসবে এল স্কয়ার রো জি বাই 2 ওয়াইটা কি, এটা চলে আসবে আমাদের কি না, এটা হচ্ছে আমাদের স্মল এল, তাহলে স্মল এল ইকুয়ালস টু চলে আসছে এল স্কয়ার রো জি বাই 2 ওয়াই। এটা কিন্তু বস্তুর প্রস্থচ্ছেদের উপর নির্ভর করলো না, ঠিক আছে, শুধু দৈর্ঘ্য বস্তুর ঘনত্ব এগুলোর উপর নির্ভর করছে। তাহলে কোন বস্তুর নিজস্ব ওজনের জন্য তার যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা আসছে এটা। দ্বিতীয় স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা, সেটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। এটাকে আমরা লিখি কে দিয়ে, নামটা থেকে বোঝা যাচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, অর্থাৎ কে সমান কি হচ্ছে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি কি বলেছিলাম, যে কোনো একটা যা আয়তন আছে তার থেকে যতটা আয়তন বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে সেই বৃদ্ধিটা বাই অরিজিনাল যে আয়তনটা সেটা সমান কি ছিল আয়তন বিকৃতি। যদি এইটা ভি হয়, এইটা বৃদ্ধি পেয়ে যদি ভি প্লাস ভি হয়, তাহলে আয়তন বিকৃতিটা কত চলে আসছে স্মল ভি বাই ক্যাপিটাল ভি। আর এই অবস্থায় এটাকে যদি আমরা এই বৃদ্ধিটার জন্য ভেতর থেকে একটা নিশ্চয়ই বল প্রয়োগ হয়েছে, তাই যদি আমি এরকম ভাবে ধরি যে এর তলের উপর লম্ব ভাবে এরকম যে বলটা প্রযুক্ত হচ্ছে যার জন্য এই বৃদ্ধিটা হয়েছে, সেই বলটাকে যদি আমরা ধরে নিই যে প্রতি একক ক্ষেত্রফলে যে প্রযুক্ত বল সেইটাকে যদি পি ধরি, এই পিটা কি হচ্ছে না প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, অর্থাৎ কি, অর্থাৎ এটাকে চাপ বলা যায়। তাহলে এখানে দেখো পীড়ন মানে কি বল বাই ক্ষেত্রফল, তাহলে বল বাই ক্ষেত্রফল, এখানে তো বল যেটা নিচ্ছি পি, আর কতটা ক্ষেত্রফল এটা প্রযুক্ত হয়েছে, যে ক্ষেত্রফল এটা নিয়েছি সেটা ইকুয়াল টু কত এখানে 1। তাহলে এখানে পি বাই এ না করে আমি এখানে এটা 1 যেহেতু শুধু পি করে দিতে পারি, তাহলে পি বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এটা চলে আসছে কে। এটাকেই বলা হয় কি না আয়তন বিকৃতি গুণাঙ্ক। আর এই আয়তন বিকৃতি গুণাঙ্কের অন্যান্য অর্থাৎ 1/k যেটা, এই 1/k টাকে কি বলা হয়, 1/k হলে কি চলে আসবে ভি বাই ক্যাপিটাল ভি, নিচে আসবে পি, এইটাকে বলা হয় কি সংনম্যতা। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় সংনম্যতা, এটা 1/k, এটাকে বলা হয় সংনম্যতা। তৃতীয় স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা, সেটা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক। তাহলে কি না দৃঢ়তা গুণাঙ্ক। এটাকে এন দিয়ে লেখা হয় ছোট হাতের। এটার জন্য কি না ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতি কাকে বলে না, যদি একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলে সেই বস্তুর আয়তনের কোনো পরিবর্তন না হয়ে শুধু আকারের পরিবর্তন হয়। যেমন এখানে দেখা যেতে পারে যে এ বি সি ডি ই এইচ জি কে একটা আয়তঘন ছিল, সেটাকে যখন এ বল এদিকে প্রয়োগ করা হয়েছে তার নিচের তলটা একটা কিছুর মধ্যে ফিক্সড আছে, এবার উপরের তলটাতে এরকম চাপ দেওয়া হয়েছে।
চাপ দেওয়ার ফলে ওটা কি হয়েছে, একটু হেলে গেছে এদিকে, কিছুটা এই এক একটা তল কিছুটা সামান্তরিকের মতো হয়ে গেছে, ওর কিছুটা হেলে গেছে। তাতে কি হয়েছে না, এর কিন্তু আয়তনের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আকৃতিটা চেঞ্জ হয়ে গেছে। এটা একটা অনুভব করা যেতে পারে, যেমন ম্যাচিসের যে বক্স, সেই বক্সকে যদি একটু চাপ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা অনেকটাই ওই আয়ত ঘন অবস্থা থেকে একটু এই টাইপের অবস্থাতে আসে। তাহলে সেরকম অবস্থা যদি আসে, তাহলে সেক্ষেত্রে আগের যে এটা ছিল তার সঙ্গে নতুনটা যেটা হলো, সেটা যত অ্যাঙ্গেল করে রেখেছে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় কি না ক্রিন্তন বিকৃতি। এই অ্যাঙ্গেল যেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে বলা হয়, এটা কি বলা হয় না ক্রিন্তন বিকৃতি। আর এই ক্রিন্তন বিকৃতির জন্য বস্তুর মধ্যে যে পীড়নের সৃষ্টি হয় সেটাকে বলা হয় ক্রিন্তন পীড়ন। তাহলে সেক্ষেত্রে আমরা দৃঢ়তা গুণাঙ্ক n = কি লিখতে পারবো, ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি, এটা বলতে পারবো। এবার ক্রিন্তন বিকৃতি এখানে থিটা নিয়েছি। এবার যখন থিটাটা খুব ক্ষুদ্র হয় তখন থিটা সমান আমরা লিখতে পারি ট্যান থিটা। যেমন আমরা সাইন কসের ক্ষেত্রে করেছিলাম যে থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা ইকুয়ালস টু থিটা, কস থিটা ইকুয়ালস টু যেটা চলে আসে যে কস থিটা ইকুয়ালস টু, যদি থিটা ক্ষুদ্র হয় তাহলে cos θ = 1, sin θ = থিটা, সেই হিসাবে আসে। সেরকম ভাবে tan থিটার ক্ষেত্রেও এটা চলে আসে কি থিটা। তাহলে থিটা = tan থিটা বলতে পারি। তাহলে সেই tan থিটা ধরলে এই ত্রিভুজটা যে সমকোণী ত্রিভুজটা তার থেকে tan থিটা ধরলে কি হবে, এইটা বাই এইটা, মিন্স এখানে হয়ে গেল স্মল l বাই ক্যাপিটাল L। স্মল l টা কি না a বিন্দুটা যতটা সরে আসছে a' বিন্দু পর্যন্ত, সেটা হচ্ছে স্মল l। এইটা সরে গিয়ে যেটা নতুন হয়েছে, এখানে এটা a' বিন্দু, এটা a' বিন্দু, bটা b', kটা k', নিচের গুলো কিন্তু ফিক্সড আছে। এইটা হচ্ছে স্মল l, আর এই যে হাইটটা যেটা সেটা হচ্ছে এখানে l। তাহলে সেই জন্য এটা চলে গেল কি না tan θ = স্মল l বাই ক্যাপিটাল L। এটাই হচ্ছে কি না ক্রিন্তন বিকৃতি। তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো কি, আর যদি ধরে নাও এই তলটা যেটা, এই তলটার ক্ষেত্রফল যদি এখানে a হয়, a যদি তলটার ক্ষেত্রফল হয়, তাহলে এইখান থেকে কি করতে পারবো, ক্রিন্তন পীড়ন সমান বল যেটা প্রযুক্ত হয়েছে সেটা, ঠিক আছে, এবং সেটা বাই কি হবে না তলের ক্ষেত্রফলটা বাই ক্রিন্তন বিকৃতি কি হয়ে যাচ্ছে স্মল l বাই ক্যাপিটাল L। এখানে অ্যাকচুয়ালি এটা আগে থিটাটা লিখি, থিটা, তারপর এটা ইকুয়াল টু চলে আসছে তাহলে a বাই a বাই স্মল l বাই ক্যাপিটাল। তাহলে সেই হিসাবে আমার চেঞ্জ হয়ে আসছে এটা। আচ্ছা, এটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি n ইকুয়ালস টু কি চলে আসছে f l বাই a স্মল l। তাহলে এইটা চলে আসছে আমাদের কি না ক্রিন্তন বিকৃতি, ক্রিন্তন পীড়ন আর ক্রিন্তন বিকৃতি অনুপাত, অর্থাৎ এটা চলে আসছে দৃঢ়তা গুণাঙ্ক।